আজকের বাছাই করা তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। এসআইআরের চূড়ান্ত তালিকা কখন ও কিভাবে দেখবেন, নাম না থাকলে কি করবেন, জানুন বিস্তারিত। নন্দীগ্রাম থেকে সরতে চাইছেন শুভেন্দু, সুকান্তর মন্তব্যের পাল্টা দিলেন কুণাল। এসআইআর তালিকা প্রকাশ ঘিরে অশান্তি রুখতে ডিএম ও এসপিদের সতর্ক থাকার নির্দেশ নবান্নের। এসআইআরে মৃত 61 জনের পরিবারকে স্পেশাল হোমগার্ডের চাকরি, সোমে নিয়োগপত্র দেবেন মুখ্যমন্ত্রী। 13 ঘন্টায় দুবার ভূমিকম্প, বাংলাদেশ থেকে কম্পন ছড়ালো কলকাতা সহ এপার বাংলায়। দোল ও ভোটের মুখে রাজ্যে হাই অ্যালার্ট, বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ রাজ্য পুলিশের। বেনাগরিক হওয়ার আতঙ্ক, এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই ক্ষোভে ফুঁসছে মতুয়াগড়। ভোটের দামামা বাজালো বিজেপি, পরিবর্তন যাত্রার টিজার লঞ্চ, কি বললেন শুভেন্দু, শ্রমিক, সুকান্তরা? দল মনে করলে শুভেন্দু দাই ভবানীপুর থেকে দাঁড়াবেন, স্পষ্ট জানালেন সুকান্ত, পাল্টা দিল তৃণমূল। ভোট করুক, বিজেপি 10টি আসন পেলে রাজনীতি ছেড়ে দেব, ক্লিনচিট পেয়ে মোদিকে চ্যালেঞ্জ কেজরির। বৈধ ভোটারের নাম বাদ দিতে নোংরা গেম খেলছে কমিশন, আধার ইস্যুতে অভিযোগ মহুয়ার। খোলাবাজারে চাকরি বিক্রি, শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে কড়া আক্রমণ শ্রমিকের। যে কোনো জরুরি পরিস্থিতি প্রস্তুত থাকুন, পশ্চিমবঙ্গে বিশেষ সতর্কতা জারি, বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ। তৃণমূলের প্রার্থী হচ্ছেন প্রাক্তন ডিজিপি রাজীব কুমার, কোয়েল মল্লিক রয়েছে আরও বড় চমক। বারবার খুনের হুমকি, ভোটের আগে হুমায়ুন কবিরকে নিরাপত্তা শাহের মন্ত্রকের। ইরানে যৌথ হামলা, ইসরায়েলে ও আমেরিকার নিরাপদ স্থানে সরানো হল আলী খামেইনিকে। এসআইআরের চূড়ান্ত তালিকায় বাদ 65 লক্ষ নাম, মিলল পিলখানা কাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। 4 লাখ ভোট মুছে গেল উত্তর কলকাতায়, কতটা প্রভাব পড়বে নির্বাচনে? ইরানের হামলার পরেই ইসরায়েলে জরুরি অবস্থা জারি, বাজছে সাইরেন, বন্ধ আকাশসীমা। প্রকাশিত প্রথম চূড়ান্ত ভোটার তালিকা, কোন জেলায় কত বাদ? পাল্টা হামলা শুরু, ইসরায়েলের দিকে 70টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেভিওয়েট প্রার্থী দিতে চায় বিজেপি। একবার লোডশেডিং করে নন্দীগ্রামে জিতেছিলেন শুভেন্দু অধিকারী, তাই তার নাম দেওয়া লোডশেডিং বাবু। এই নামকরণ করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। 2021 সালের বিধানসভা নির্বাচনে ফলাফল প্রকাশের সময় প্রথমে ঘোষণা হয়ে যায় জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর লোডশেডিং হয়ে যায় আর পুনরায় গণনা হয় এবং ঘোষণা করা হয় জয়ী শুভেন্দু অধিকারী। এই নিয়ে মামলাও রয়েছে। এবার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী দাঁড়াতে চাইছেন না শুভেন্দু বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এদিকে এবার নন্দীগ্রামে শুভেন্দু প্রার্থী হলে হারবেন বলেও দাবি করেছেন কুণাল ঘোষ। তাই এখন ভবানীপুরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রার্থী করতে পারে বলে দাবি করছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্তর এই মন্তব্যের পরই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থীর নাম নিয়ে রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে। কারণ শুভেন্দু অধিকারী নিজেও বারবার ভবানীপুর কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রীকে হারানোর হুঁশিয়ারি দিয়েছেন। ভবানীপুর বিধানসভা কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় বলে পরিচিত। অন্যদিকে ভবানীপুরে বিজেপির গৃহ সম্পর্ক অভিযানে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বিজেপির সমর্থনে দেওয়ালও লেখেন। ভবানীপুরে বিজেপির সম্ভাব্য প্রার্থী নিয়ে সুকান্ত বলেন, মুখ্যমন্ত্রী যদি এখানে ভোটে প্রার্থী হন তখন আমাদের দলও ঠিক করবে কাকে প্রার্থী করবে। দল যদি মনে করে শুভেন্দুদা এখান থেকে প্রার্থী হবেন তাহলে শুভেন্দুদাই ভবানীপুরে দাঁড়াবেন। তবে শুভেন্দুদা ভবানীপুরে ভোটে লড়ুন বা অন্য কেউ, আমাদের মণ্ডল সভাপতিও ভবানীপুর থেকে দাঁড়ালে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হবেন। আমরা সব কেন্দ্রকেই সমান গুরুত্ব দিচ্ছি। যে কেন্দ্রে তৃণমূলের প্রার্থী জোরদার দেওয়া হবে আমরাও জোরদার প্রার্থী দেব। প্রার্থী যেই হন না কেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে ওনাকে রাজনৈতিক সন্ন্যাসে পাঠাবো। এছাড়া এই মন্তব্য করার পরই এসেছে পাল্টা আক্রমণ। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ পাল্টা দাবি করেন, নন্দীগ্রাম থেকেই এবার শুভেন্দুর জেতা কঠিন। নন্দীগ্রামের হাওয়া বুঝেই শুভেন্দু অন্য আসনে সরে যেতে চাইছেন। সুকান্ত মজুমদার ভবানীপুরে গিয়ে যা বলেছেন সেটা মুখের কথা। ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বিপুল ভোটে জিতবেন।
বিজেপি হলো বাংলা বিরোধী, মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। তারা ভবানীপুর নিয়ে অকারণ সময় নষ্ট করছেন। নজর ঘোরাতে এইসব বলা হচ্ছে। নন্দীগ্রামে লিড পাবে তৃণমূল কংগ্রেস, তাই এসব কথা বলে চমক দিতে চাইছেন বিজেপি নেতারা। দীর্ঘ টালবাহানার পর অবশেষে আজ শনিবার বেলায় প্রথম চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। অনলাইনে কাদের নাম আছে কাদের নাম নেই তা দেখা যাবে আর কিছুক্ষণের মধ্যেই। তবে আংশিক ভোটার তালিকা এখনও পর্যন্ত প্রকাশ করা হয়েছে। ধাপে ধাপে সব জেলারই তালিকা প্রকাশের কাজ চলছে। এরই মধ্যে উত্তর কলকাতায় এবং বাঁকুড়ায় বড় সংখ্যায় বাদ পড়েছেন ভোটাররা। নির্বাচন কমিশন সূত্রে খবর, চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী খসড়া তালিকার পরে উত্তর কলকাতায় বাদ পড়েছে আরও 17,000 নাম। মোট 4,07,000 ভোটারের নাম বাদ গিয়েছে। বাঁকুড়ার ক্ষেত্রে বাদ পড়লেন 1,35,000 ভোটার। এই তথ্য সামনে আসতেই মানুষের মধ্যে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। ধাপে ধাপে বাকি তালিকার খবরও জানা যাবে। ঝাড়গ্রামে বাদ গিয়েছে 58,030 জনের নাম। এসআইআরের প্রথম তালিকায় বাদ গিয়েছে প্রায় 7 লক্ষ নাম। 28 অক্টোবর থেকে শুরু হয়েছে এসআইআরের কাজ। 28 ফেব্রুয়ারিতে এসে নাম বের হচ্ছে। 4 মাস ধরে চলেছে কাজ। 16 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হয়েছে। 4 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে সাধারণ মানুষের হয়ে সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 4 মাসে উত্তাপ জারি ভোটের বাংলায়। বিভিন্ন জেলা থেকে তালিকা প্রকাশিত হচ্ছে। নদিয়া জেলা থেকে খসড়া তালিকায় বাদ পড়েছিল 2,16,000 নাম। শুনানির পরে নাম বাদ গিয়েছে প্রায় 50,000। মোট 2,70,000 নাম বাদ পড়েছে বলে কমিশন সূত্রে খবর। অনেক জেলাতে প্রিন্টিংয়ের কাজ চলছে, সেই কারণে পূর্ণাঙ্গ তালিকা সামনে আসেনি। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় মৃতদের পরিবারের এক সদস্যকে সরকারি চাকরি, মৃতদের পরিবারের এক সদস্যকে স্পেশাল হোমগার্ডের চাকরি। সোমবার নবান্নে 61 জনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন জেলায় কতজন চাকরি পাচ্ছেন সেই তালিকাও বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ্যে এনেছে নবান্ন। জানা গিয়েছে পুরুলিয়া 1, বাঁকুড়া 1, নদিয়া 3, পূর্ব মেদিনীপুর 4, পশ্চিম মেদিনীপুর 4, পূর্ব বর্ধমান 5, হাওড়া 3, মুর্শিদাবাদ 11, উত্তর 24 পরগনা 2, কলকাতা 1, দক্ষিণ 24 পরগনা 5, বীরভূম 4, কোচবিহার 3, উত্তর দিনাজপুর 3, মালদহ 5, দক্ষিণ দিনাজপুর 1 ও জলপাইগুড়ি থেকে 5 জন চাকরি পাচ্ছে। এসআইআর আতঙ্কে রাজ্যে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছিল আগরপাড়ায়। এরপর টিটাগড়, নোয়াপাড়া, দত্তপুকুর, দেগঙ্গা, নৈহাটি, আমডাঙ্গা, নদিয়া, মুর্শিদাবাদ সহ অশোকনগরে একাধিক মৃত্যুর ঘটনায় এসআইআর আতঙ্কের অভিযোগ উঠেছে। নাগরিকত্ব সহ ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার আতঙ্ক, মানসিক চাপে মৃত্যু বলেই অভিযোগ তুলেছিল সকল মৃতের পরিবার। এসআইআর আতঙ্কে প্রথম আত্মহত্যার ঘটনা ঘটে 2025 সালের 28 অক্টোবর। পানিহাটি পুরসভার 9 নম্বর ওয়ার্ডের আগরপাড়া মহাজাতিনগরে বাসিন্দা বছর 77-এর প্রদীপ করে ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার ঘর থেকে। খড়দহ থানার পুলিশ দরজা ভেঙে দেহ উদ্ধার করে সুসাইড নোট উদ্ধার করে। তাতে আমার মৃত্যুর জন্য এনআরসি দায়ী লেখা থাকার ঘটনা জানাজানি হতেই পরিবারের দাবি করে সদ্য ঘোষিত এসআইআর প্রক্রিয়া নিয়ে তিনি গভীর দুশ্চিন্তায় ভুগছিলেন। এইরকম একের পর এক মৃত্যুর খবর আসতে থাকে। সাধারণ মানুষ ছাড়াও প্রাণ হারিয়েছেন এই কাজে যুক্ত বিএলওরাও। এই পরিস্থিতির জন্য বারবারই নির্বাচন কমিশনকে দায়ী করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কমিশনের অপরিকল্পিত কাজ, অতিরিক্ত চাপের কারণেই এর নেপথ্যে বলে অভিযোগ তোলা হয়েছে। প্রথম দিন থেকেই মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার ও শাসক দল। বৃহস্পতিবার মন্ত্রিসভায় চাকরি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 61 জনের পরিবারকে দেওয়া হবে চাকরি। বাড়ির একমাত্র রোজগেরে সদস্যকে হারিয়ে আর্থিক সংকটে পড়েছেন সদস্যরা। এবার সেই পরিবারগুলির পাশে দাঁড়াচ্ছে রাজ্য সরকার। বিধানসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষিত হয়নি, তার আগেই কার্যত ভোটের দামামা বাজিয়ে দিল বিজেপি। কলকাতা হাইকোর্ট শর্ত সাপেক্ষে পরিবর্তন যাত্রার অনুমতি দেওয়ার পরই সাংবাদিক বৈঠক করে কর্মসূচির বিস্তারিত ঘোষণা করলেন শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী। একই সঙ্গে প্রকাশ্যে আনা হয় যাত্রার টিজার। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের দাবি, পশ্চিমবঙ্গে কার্যত কোনো সরকার নেই। তার কথায় বর্তমান প্রশাসন এক জীবন্ত জীবাশ্মের মতো। তৃণমূল সরকার রাজ্যের পরিবেশগত ভারসাম্য নষ্ট করেছে। সরকারি চাকরি বাজারে বিক্রি হয়েছে এমন অভিযোগও তোলেন তিনি। দুর্নীতি এবং শাসক দলের সমর্থক হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন শ্রমিক। এই কর্মসূচিতে তিনি সর্বস্তরের মানুষের আন্দোলন হিসেবে তুলে ধরেন। তার আহ্বান, শুধু বিজেপি সমর্থক নয়, তৃণমূলের হতাশ কর্মী এমনকি বাম ও কংগ্রেসের সমর্থকরাও এই যাত্রায় সামিল হন।
শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গের হৃত গৌরব পুনরুদ্ধারের দায়িত্ব প্রধানমন্ত্রী নিয়েছেন। তার অভিযোগ, রাজ্যে বহু ক্ষেত্রে পিছিয়ে পড়েছে। রাজনৈতিক সন্ত্রাসের পাশাপাশি ধর্মীয় ভারসাম্য বদলে দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। দেশ জুড়ে ধরা পড়া জঙ্গিদের ভোটার কার্ড এই রাজ্যে তৈরি হয়েছে এমন অভিযোগও তোলেন বিরোধী দলনেতা। তার বক্তব্য, পশ্চিমবঙ্গে বিজেপির জয় না হলে দেশের রাজনৈতিক লড়াই সম্পূর্ণ হবে না। সুকান্ত মজুমদারও আক্রমণাত্মক ভঙ্গিতে শাসক দলকে নিশানা করেন। তার কথাই, এই যাত্রা কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, পরিবর্তনের দাবিতে মানুষের মনোভাবের প্রতিফলন। এমনকি ভবানীপুরের মতো এলাকাতেও পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি। ভোট দিতে পারবে কিনা, ভোট গণনা সঠিক হবে কিনা, এই সংশয় দূর করতেই যাত্রার উদ্দেশ্য বলে জানান সুকান্ত। বিজেপি সূত্রে জানা গেছে, যাত্রার সমাপ্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি বৃহৎ সমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে। রাজ্য বিজেপি সূত্রে খবর, ব্রিগেডে মোদির সভার জন্য 3টে দিন পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী দপ্তরে। মার্চ মাসের 13, 14 অথবা 15 তারিখ এই সভা করতে চাইছে রাজ্য বিজেপি। এই 3টে দিনের মধ্যে কোনো একটি দিন পিএমও থেকে জানিয়ে দেওয়া হবে বলেই মনে করছে বিজেপির রাজ্য নেতৃত্ব। অন্যথায় পিএমও থেকে আলাদা দিনও ঠিক করে দিতে পারে। তবে রাজ্য বিজেপি চাইছে এই পরিবর্তন যাত্রা শেষের 1 সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীকে দিয়ে ব্রিগেডে সভা করতে। মোট 9টি পৃথক যাত্রা আয়োজন করা হয়েছে। 1 ও 2রা মার্চ থেকে শুরু হবে এই কর্মসূচি। প্রথম দিনে কোচবিহার দক্ষিণ, কৃষ্ণনগর দক্ষিণ, কুলটি, গড়বেতা ও রায়দিঘি থেকে যাত্রার সূচনা হবে। 2 মার্চ ইসলামপুর, সন্দেশখালী, হাসান এবং আমতা থেকেও আরও 4টি যাত্রা বেরোবে। দোল উৎসবের কারণে 3 ও 4 মার্চ কোনো কর্মসূচি রাখা হয়নি। 5 থেকে 10 মার্চের মধ্যে প্রায় 5000 কিলোমিটার পথ অতিক্রম করার লক্ষ্য নিয়েছে দল। বিজেপির লক্ষ্য, প্রতিটি বিধানসভা কেন্দ্রের মধ্য দিয়ে এই যাত্রাকে নিয়ে যাওয়া। কর্মসূচির আওতায় থাকবে 60টি বড় জনসভা এবং আনুমানিক 300টি ছোট সভা। বৃহত্তর কলকাতার 29টি বিধানসভা এলাকায় আলাদা করে ট্যাবলো বের করার কথাও ঘোষণা করা হয়েছে। কলকাতা হাইকোর্ট শুক্রবারের নির্দেশে জানিয়েছে, যাত্রায় একসঙ্গে 1000-এর বেশি মানুষের জমায়েত করা যাবে না। 1 মার্চ থেকে 6 মার্চের মধ্যে নির্ধারিত সময়সীমার মধ্যেই অনুষ্ঠান সম্পন্ন করতে হবে। শব্দবিধি সংক্রান্ত সমস্ত আইন কঠোরভাবে মানার কথাও জানানো হয়েছে। বক্তব্য নিয়েও সতর্কতা জারি করেছে আদালত। কোনো রকম কুরুচিকর বা উত্তেজনামূলক মন্তব্য করা যাবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এমন মন্তব্য বা কার্যকলাপ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও স্পষ্ট নির্দেশ রয়েছে। কর্মসূচির জেরে যানজট তৈরি করা, চলাচল স্বাভাবিক রাখতে হবে এবং যানজট তৈরি করা যাবে না। এছাড়াও অন্তত 20 জন স্বেচ্ছাসেবকের নাম ও ফোন নম্বর আগে থেকেই পুলিশ প্রশাসনের কাছে জমা দিতে হবে, যাতে প্রয়োজন হলে দ্রুত যোগাযোগ করা যায়। সরকারি, বেসরকারি বা ব্যক্তিগত সম্পত্তির কোনো ক্ষতি করা চলবে না বলেও নির্দেশে উল্লেখ করা হয়েছে। যদি কোনোভাবে সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়, তার দায় সংশ্লিষ্ট রাজনৈতিক দলকেই নিতে হবে। এই রাজ্যে 26 বিধানসভা নির্বাচনের আগে রীতিমতো প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে গেরুয়া শিবির। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভোটের নির্ঘণ্ট ঘোষণার অপেক্ষা না করে আজই রাজ্য বিজেপির 3 প্রধানমুখ একটি সাংবাদিক বৈঠক করেছেন, যেখানে আগামী মার্চ মাস থেকে রাজ্যে শুরু হতে চলেছে পরিবর্তন যাত্রা। আর সেই পরিবর্তন যাত্রা নিয়েই শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা সাংবাদিক বৈঠক করে বুঝিয়ে দিয়েছেন যে এবার তৃণমূলের বিরুদ্ধে তারা কতটা সংঘবদ্ধ। স্বাভাবিকভাবে বঙ্গ বিজেপির এই 3 নেতাকে একসাথে দেখে রীতিমতো উজ্জীবিত কর্মীরা। আর এই সাংবাদিক বৈঠক থেকেই এবার নিয়োগ দুর্নীতি নিয়ে তৃণমূলকে রীতিমতো ধুয়ে দিলেন রাজ্য বিজেপির সভাপতি। এই রাজ্যে 26 বিধানসভায় তৃণমূলের ক্ষমতায় ফেরার সম্ভাবনা যে অত্যন্ত ক্ষীণ, তা শাসক দলের নেতারাও বুঝতে পারছেন। আর সেই কারণেই এসআইআর প্রক্রিয়ার ফলে তাদের আতঙ্ক ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এমনিতেই তো তাদের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হওয়া কাজ করছে। তার মধ্যে যেভাবে এসআইআর হচ্ছে, তাতে রীতিমতো আতঙ্কিত এই রাজ্যের মুখ্যমন্ত্রী। অন্তত বিরোধীদের পক্ষ থেকে তেমনটাই দাবি করা হচ্ছে। তবে এসআইআর প্রক্রিয়া যেভাবে চলছে সেভাবে চলুক, কিন্তু তার পাশাপাশি বিজেপি ভোটের ময়দানে তৃণমূলের বিরুদ্ধে কোন কোন ইস্যুকে কাজে লাগাবে, তার কিছুটা আভাস আজ রাজ্য বিজেপির এই সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে গেল। এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আর সেখানে রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেসকে শিক্ষা নিয়োগ দুর্নীতি নিয়ে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। শ্রমিকবাবু বলেন, তৃণমূল শুধু মানব জীবনে প্রত্যেকটা পদক্ষেপকে ধ্বংসই করেনি, তার এই রাজ্যের প্রাকৃতিক ভারসাম্যকেও নষ্ট করে দিয়েছে। মধ্য মেধার চাষের পরিবর্তে এই রাজ্যে সরাসরি শিক্ষকের চাকরি খোলা বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে।
রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী তালিকায় বড় চমক। রাজ্যসভায় তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন ডিজিপি রাজীব কুমারকে। প্রার্থী হচ্ছেন অভিনেত্রী কোয়েল মল্লিক, গায়ক বাবুল সুপ্রিয়, মেনকা গুরুস্বামী। আর কোনো জল্পনা নেই, একেবারে ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস। কিছুক্ষণ আগেই সামাজিক মাধ্যমে পোস্ট করে তৃণমূল ঘোষণা করে রাজীব কুমার রাজ্যসভায় তৃণমূলের সাংসদ হচ্ছেন। তাকে মনোনয়ন করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। রাজীব কুমার মুখ্যমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন পুলিশকর্তা। তার হয়ে ধর্নাতেও বসতে দেখা গিয়েছে খোদ মুখ্যমন্ত্রীকে। তাকে এবার রাজ্যসভায় সাংসদ হিসাবে পেতে চাইছে তৃণমূল। অন্যদিকে বাবুল সুপ্রিয়কেও রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ জল্পনার অবসান, বাবুল সুপ্রিয় বিধানসভায় লড়ছেন না, তাকে রাজ্যসভায় পাঠানো হচ্ছে। এছাড়াও কোয়েল মল্লিক অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। অভিনেত্রী, গুরুত্বপূর্ণ প্রযোজক মল্লিকা বাড়ির মেয়েকে রাজ্যসভায় সাংসদ করতে চায় তৃণমূল। রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী তালিকায় অনেকগুলো নাম নিয়ে আলোচনা চলছিল। TV9 বাংলায় প্রথম এই খবর করেছিল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবারে আর রাজ্যসভায় প্রার্থী হিসাবে মনোনয়ন পাবেন না, কারণ তিনি এবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন বলে খবর। তার জায়গায় কে হবেন প্রার্থী, মৌসুম বেনজির নূরের জায়গায় কে হবে প্রার্থী, তা নিয়ে একাধিক জল্পনা চলছিল। শুক্রবার সকালের দিকেও তৃণমূলের অন্দরমহল থেকে খবর আসে হয়তো সুব্রত বক্সি আরও একবার প্রার্থী হতে পারেন। যদিও তার শারীরিক অসুস্থতা নিয়ে একটা প্রশ্ন ছিল, কিন্তু দেখা গেল একেবারে ফ্রেশ তালিকা প্রকাশ করল তৃণমূল। প্রার্থী তালিকায় রাজীব কুমারের নাম একেবারেই বড় চমক, বলছে রাজনৈতিক মহল। অন্যদিকে মেনকা গুরুস্বামী, তিনি ইডি মামলায় সরকারি আইনজীবী ছিলেন। তার মনোনয়নও রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ। পাশাপাশি কোয়েল মল্লিককে প্রার্থী করার পিছনেও তৃণমূলের বড় বার্তা রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। একাধিক মহলে টলিপাড়ায় দেখা গিয়েছে নির্দিষ্ট শাসক ঘনিষ্ঠ কয়েকজন নেতাদের নিয়ে অভিযোগ করেন প্রযোজকরা। সেক্ষেত্রে মল্লিক বাড়ির মেয়েকে প্রার্থী করাও বড় বার্তা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইরানে আবার আক্রমণ করেছে ইসরায়েল। এটি প্রথম ইসরায়েলের সঙ্গে ইরানে সরাসরি আক্রমণ চালালো আমেরিকাও। তেহরানে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী শনিবার সকালে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। ইসরায়েলি সেনাবাহিনীও তার নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। সম্ভাব্য ইরানি ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করা হওয়ার জন্য সাইরেন বাজিয়েছে। জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েলের সরকার। ইসরায়েলি পরিবহন মন্ত্রী মিরি রেগেভ ঘোষণা করেছেন যে দেশের আকাশসীমা অসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। স্কুল ও কলেজ বন্ধ, জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে। ইরানের রাজধানী তেহরানে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। ইরানি মিডিয়া এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে রাজধানীর কেন্দ্রীয় অংশে কমপক্ষে 3টি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট এবং জোমহৌরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তেহরানের কেন্দ্রস্থলে পাস্তুর স্ট্রিটের আশপাশে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। ইরানে মার্কিন ইসরায়েল যৌথ হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে ইরানি কর্মকর্তারা এখনও আনুষ্ঠানিকভাবে হামলার বিষয়টি নিশ্চিত করেননি বা ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ করেননি। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যেই এই হামলা চালিয়েছে ইসরায়েল। দুই দেশের মধ্যে তৃতীয় দফা আলোচনা বৃহস্পতিবার জেনেভায় অনুষ্ঠিত হয়েছিল, যার মধ্যে আজ আরেকটি আলোচনা হওয়ার কথা ছিল। সামরিক পদক্ষেপ, কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বে ইরানকে খুব কঠিন এবং খুব বিপজ্জনক হিসাবে বর্ণনা করেছিলেন। এদিকে শুক্রবার মার্কিন বিদেশ দপ্তর ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকির কথা উল্লেখ করে ইসরায়েল থেকে অপ্রয়োজনীয় দূতাবাস কর্মীদের সরিয়ে নিচ্ছে। পশ্চিম এশিয়া ইতিমধ্যেই উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। তেহরানে বিস্ফোরণের খবর ইসরায়েলে এই পদক্ষেপ পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে। বিশ্ব এখন ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া এবং সামনের কূটনৈতিক পরিস্থিতির দিকে নজর রাখছে। 2 দশকের পর বাংলায় এসআইআর। শনিবার চূড়ান্ত ভোটার তালিকায় প্রকাশের পর দেখা গেল উত্তর কলকাতায় আরও 17,000 নাম বাদ পড়ল। এর আগে খসড়া ভোটার তালিকায় 3,90,000 নাম বাদ গিয়েছিল। ফলে এখনও পর্যন্ত 4,07,000 নাম বাদ গেল। আরও 40,000 ভোটারের নাম অমীমাংসিতের তালিকায় রয়েছে। এদিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর শাসক দল তৃণমূলকে খোঁচা দিল বিজেপি। গত বছরের অক্টোবরের শেষে এসআইআর প্রক্রিয়া শুরুর ঘোষণা করেছিল জাতীয় নির্বাচন কমিশন। তারপর 4ই নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনুমারেশন ফর্ম পৌঁছে দেন বিএলওরা।
আবার এসআইআর প্রক্রিয়া শুরু থেকেই তৃণমূল কংগ্রেস বিভিন্ন ইস্যুতে কমিশনের বিরুদ্ধে সরব হয়। শুনানি প্রক্রিয়ায় ভোটারদের হয়রানির অভিযোগ তোলে। অন্যদিকে শাসক দলকে নিশানা করে বিজেপি দাবি করে ভোটের আগে এসআইআর প্রক্রিয়া বানচাল করতেই বিরোধিতা করেছে তৃণমূল। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির একাধিক নেতা দাবি করেন এসআইআর হলে 1 কোটি নাম বাদ যাবে। গত বছরের 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায় 58 লক্ষের নাম বাদ গিয়েছে। এই 58 লক্ষের মধ্যে উত্তর কলকাতায় বাদ গিয়েছিল 3,90,000 নাম। মৃত স্থানান্তর একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম, এই সব মিলিয়ে প্রায় 4 লক্ষের নাম বাদ যায়। এবার চূড়ান্ত ভোটার তালিকায় আরও 17,000 নাম বাদ গেল, ফলে এখনও পর্যন্ত 4,07,000 নাম বাদ গিয়েছে। উত্তর কলকাতায় আরও 40,000 নাম অমীমাংসিতের তালিকায় রয়েছে, সেখান থেকেও নাম বাদ পড়তে পারে। এই নাম বাদ আসন্ন বিধানসভা নির্বাচনে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে উত্তর কলকাতায় 4 লক্ষ নাম বাদ যাওয়া নিয়ে শাসক দলকে কটাক্ষ করল পদ্ম শিবির। রাজ্য বিজেপির সহসভাপতি তাপস রায় 24 লোকসভা নির্বাচনে কলকাতা উত্তর আসনে প্রার্থী হয়েছিলেন। তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে 92,500 মতো ভোটে পরাজিত হন তিনি। উত্তর কলকাতায় 4 লক্ষের বেশি নাম বাদ পড়ার পর তৃণমূলকে নিশানা করে তিনি বলেন, এই সমস্ত ভোট নিয়েই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে জিততে হবে। উনি তো লোকসভা নির্বাচনের পর বলেওছিলেন, আমি না নামলে উত্তর কলকাতা হাতছাড়া হয়ে গিয়েছিল। তাহলে সর্বসাকুল্যে কত ভোট বাদ গেল, আর কত ভোট বাদ গেল এর থেকেই তা বোঝা যাচ্ছে। ওরা এভাবেই পুরসভা, বিধানসভা, লোকসভা সমস্ত দখল করবে, আর রাজ্যসভায় গায়ক গায়িকা, নায়ক নায়িকা অবাঙালিদের পাঠাবে। ঝরে পড়েছে বাঙালির অস্মিতা। শুরু হয়ে গিয়েছে ইরান ইসরায়েলের ভয়াবহ যুদ্ধ। তেহরানে ইসরায়েলের হামলা চালানোর পরেই এবার প্রতিশোধ নিতে পাল্টা জবাব দেওয়া শুরু করল ইরান। সূত্রের খবর, ইরান ইসরায়েলে 70টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলি সেনাবাহিনী IDF জানিয়েছে যে ইরান থেকে ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত করা হয়েছে এবং দেশব্যাপী সতর্কতা জারি করা হয়েছে। শনিবার সকালে তেহরান সহ একাধিক শহরে ইসরায়েল ও আমেরিকা যৌথভাবে হামলা শুরু করেছে। তারপরেই ইসরায়েলে পাল্টা হামলা শুরু করল ইরান। একদিকে পাকিস্তান, আফগানিস্তান ও অন্যদিকে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও আমেরিকা যুদ্ধ ঘোষণা করেছে। গোটা বিশ্ব ভয়ঙ্কর যুদ্ধের আশঙ্কায় কাঁপছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে চলমান উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যে সম্ভাব্য মার্কিন আক্রমণ নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারের মধ্যে হামলাটি চালানো হয়েছে। সূত্রের খবর, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জমহুরি এলাকায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানে। ডাউনটাউন পাস্তুর স্ট্রিট এলাকা থেকে ঘন ধোঁয়া উঠে আসতে দেখা যায়। তেহরানের বিভিন্ন স্থানে জোরে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইরানে হামলা চালানোর পরেই ইসরায়েলের সেনাবাহিনী দেশ জুড়ে সতর্কবার্তা জারি করে, সাইরেন বাজাতে শুরু করে, যাতে সাধারণ মানুষ সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার জন্য প্রস্তুত থাকে। ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিয়ে ক্ষেপের সম্ভাবনা জন্য জনসাধারণকে প্রস্তুত করার জন্য এটি একটি সক্রিয় সতর্কতা। জনসাধারণকে নিরাপদ স্থানের কাছাকাছি থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। ইসরায়েলি সামরিক কর্মকর্তারা দেশজুড়ে বিশেষ জরুরি অবস্থা ঘোষণা করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ জাতীয় জরুরি ব্যবস্থা ঘোষণা করার সময় সতর্ক করে দিয়ে বলেছেন যে ইসরায়েলে সাধারণ জনবসতিপূর্ণ এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঝুঁকি রয়েছে। অন্যদিকে ইরানের জলসীমায় মার্কিন রণতরীর উপস্থিতি ও সামরিক মহড়া ঘিরে বাড়ছে উদ্বেগ। বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি যে কোনো সময় সংঘাতের রূপ নিতে পারে। এই উত্তেজনার মধ্যেই জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় বসে তেহরান। তবে 3 দফা বৈঠকেও মেলেনি চূড়ান্ত সমাধান। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকজি আশাবাদী হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেছেন। পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে ঘিরেও উত্তেজনা বাড়ছে। গত বছরের সংঘাত ও পরমাণু কেন্দ্র লক্ষ্য করে মার্কিন হামলার স্মৃতি এখনও তাজা, ফলে পরিস্থিতি ফের অস্থির।